হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6:45, মানে এখনও বাজেনি, বাজবে। তো আমি আমার মেয়ে আজকে রেডি হয়ে গেছি। আর আজ হচ্ছে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে। যে দেখো আমার মেয়ে একটা ফ্রকও পরে নিয়েছে, ভীষণ সুন্দর দেখতে জামাটা। কালকেই ওর বাবা নিয়ে এসেছে। যাই হোক, তো আমরা এখন সাজুগুজু করে রেডি হয়ে বেরোচ্ছি, যাব বাঁকুড়া বিষ্ণুপুরে। তো তো আমরা এই প্রথমবার বাইকে করে যাব। অ্যাকচুয়াল সন্দীপ আরও ওর অফিসের অনেক বন্ধুরা সবাই বাইকে নিয়েছে। তো এই প্রথমবার আমাদের বাইক ট্রিপ হবে আর কি, বাঁকুড়া। তবে আমরা পুরোটা হয়তো বাইকে করে যাব না, তার সাথে সন্দীপদের অফিসের ম্যানেজারের কারও আছে, তার সাথেও যেতে পারি ফোর হুইলারে। তো আমি আর আমার মেয়ে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। সন্দীপও রেডি হয়ে গেছিলো, ওর এখন পটি পেয়েছে, ও এখন আবার বাথরুমে গেছে। আর দেখতে পাচ্ছ আমাদের ঘরে কিন্তু ডেকোরেশন একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো আমাদের ঘরেতে কালার হয়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমাদের ঘরেতে না ভেন্টিলেটার ফাঁকা ছিল, আর যার ভিতর দিয়ে কিন্তু ঢুকে আমাদের ফল সিলিংয়ের ভিতরে যা তার ছিল সব তার কেটে দিয়েছে। একদিন রাত্রিবেলা খুব ঝাপাঝাপি করেছে আর কি, তারপর থেকে লাইট চলছে না, পাখা চলছে না, এরকম হচ্ছে। তারপর মিস্ত্রি ডাকি দেখানো হলো, ফল সিলিং নামানো হলো, নামিয়ে দেখা গেল কি সব তার কেটে এক জায়গায় জড়ো করে রেখেছে। তো যাই হোক, আর কি করা যাবে, ওই জন্য আবার নতুন করে সিলিং লাগিয়ে নতুন করে কালার করে ঘরে ডেকোরেশন করা হয়েছে। এই আমাদের নতুন ঘর, আমাদের সাথে সাথে সব কিছু খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে এই যে 4টে লাইট, তার মধ্যে একটা একটা করে একটা একটা করে পুরো আমাদের 4টে লাইটই খারাপ হয়ে গেল। যাই হোক, সে লাইট খারাপ হয়েছে। তারপরে শুরু হলো এসির পিসিবি খারাপ হয়ে গেছে, তার মাঝখানে আবার পাখা খারাপ হয়ে গেছিলো। মানে সব কিছু আস্তে আস্তে আমাদের খারাপ হয়ে যাচ্ছে। আমাদের ভাগ্যটা এ মাসে খুব খারাপ যাচ্ছে আর কি। তো যাই হোক, চলো আমরা রেডি। আর ওই যে দেখো, ওইটা কি সুন্দর দেখতে লাগছে না, ওইটা আমরা কিনেছি মিশো থেকে, একদম খুব কম প্রাইসে অত সুন্দর একটা জিনিস পেয়েছি, মানে 500 টাকার ভিতরে জিনিসটার দাম। যাই হোক, তো চলো এখন রেডি হয়ে গেছি, যাই এবার বাঁকুড়ার উদ্দেশ্যে। চলো। বৃষ্টিকে সাথে নিয়েই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তবে খুব জোরে বৃষ্টি পড়ছিল না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমি হেলমেট পরেছিলাম আর বাবা আর মেয়ে দুজনে রেনকোট পরেছিল। যাই হোক, তারপর কিছুটা আসবার পরে ওদের সাথে মিট হতে আমি চলে এসেছিলাম ফোর হুইলারে। আর সন্দীপ আর ওর যে বন্ধুরা আছে তারা সবাই বাইক নিয়ে যাচ্ছিল, আর আমরা গাড়ি করে যাচ্ছিলাম, কারণ মেয়েটা নয়তো ভিজতো আর কি। আর এই যে আজকে ওয়েদারটা এরকম বৃষ্টি পড়ছিল, এইদিকে অবশ্য বৃষ্টি হচ্ছিল না, রোদ্দুর ছিল। কোথাও কোথাও মানে হচ্ছিলো, কোথাও হচ্ছিলো না, এরকম ব্যাপার ছিল আর কি। যাই হোক, তো এদিকের ওয়েদারটা বেশ ভালো ছিল। আর এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। ও উঠেছে আমি উঠেছি 4টের সময়, আর ও উঠেছে তখন বাজে 5টার সময়। তো এখন ঘুমিয়ে গেছে আর কি। গাড়ি থেকে নেমে, মামা আসো, গাড়ি থেকে নেমে এক জায়গায় দাঁড়িয়েছি, একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। অনেকটা সকালে বেরিয়েছি, কারোরই কিচ্ছু খাওয়া হয়নি। কি হলো, সকাল থেকে কারোরই কিছু খাওয়া হয়নি, এখন চাই খাওয়া দাওয়া করবো একটু। এই যে দেখো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, ওই জায়গাটাতে। আমি নিয়ে নিয়েছিলাম ব্রেড টোস্ট। আর এদিকে আমার মেয়ে তো কিছুই খাচ্ছিল না, মানে ওর গাড়িতে উঠলেই খালি বমি পাচ্ছিল। কেন ও এখন এই কদিন এরকম করছে কি জানি, গাড়িতে উঠলেই নাকি ওর বমি বমি পায়। তোকে ওই জন্য খাবার জন্য ফোর্সও করছিলাম না। আমরা এখন ঢুকে পড়েছি জয়পুর ফরেস্টে। এই যে সামনে পিছনে চারিদিকে এখন জঙ্গল আর জঙ্গল দেখতে পাবে। আর আজকে দেখতে পাচ্ছি প্রচুর লোক আসছে, বাইক রাইড করেই আসছে অনেকে, যেহেতু দুদিন পরস্পর ছুটি আছে আর কি, আমাদের মতোই ব্যাপার। আমাদের টিম, ফুল টিম। আমাকে একটু দাও তো জল। হ্যাঁ, একদম পারফেক্ট। তুমি একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ো, ফ্ল্যাগ নিয়ে।
আর এদিকে আমার বর চালাচ্ছিল হচ্ছে রয়্যাল এনফিল্ড, মানে আমাদের যে টিম গিয়েছিল তাদের দুজনের রয়্যাল এনফিল্ড ছিল। বরের খুব ইচ্ছা যে একটা রয়্যাল এনফিল্ড কেনবার, কিন্তু এখনও সেরকম সামর্থ্য আমাদের হয়ে ওঠেনি, দেখা যাক। আর সবথেকে বড় কথা, এ যা ভাই তেল খায়, ও এই বাইক নিয়ে অফিসে যেতে পারবে না, এত পরিমাণে তেল খায় আর কি গাড়িটা। তাও দেখা যাক, যদি কোনো দিনও সামর্থ্য হয়, যদি ভগবানের ইচ্ছা হয় তাহলে কেনা যাবে। এবার আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমাদের যেখানে হোটেল নেওয়া হয়েছিল সেখানে। আর এই হচ্ছে, এটা জয়পুর ফরেস্ট ছিল, বাঁকুড়া ঢুকতে এই ফরেস্ট পড়ে। আর সবাই এখানে দাঁড়িয়ে ভিডিও ফটো নেয় আর কি। অনেক বড়, বিশাল বড় ফরেস্ট, মানে অনেকটা জায়গা নিয়ে আছে আর কি। আমরা এসে গেছি আমাদের রিসর্টে, হলিডে রিসর্ট। সুইমিং পুল দেখ কেমন, সুইমিং পুল নামা যাবে কিনা। কোথায়? হ্যাঁ, ওর কাঁধ অব্দি জল আছে, ওর কাঁধ অব্দি জল আছে। এটা ছোটদের পুল, ওই কোথায় ছোটদের পুল? ওই তো এইদিকটা। এটা বড়দের মা, এই তো তোমার এটা। তো আচ্ছা, এই তো ছোট্ট, দেখো একদম কম জল। হ্যাঁ দেখ জলই নেই, নোংরা রে জলেতে। পরিষ্কার করে এখন তো জল ভরছে, পরিষ্কার করছিল তো। ওইটা পরিষ্কার আছে, এই বাচ্চাদেরটা নোংরা আছে। না না, তো এখন আমরা রুমের ভিতর ঢুকে গেছি, শুয়ে আছি, কি আরাম হচ্ছে, শুতে এসেছি। তো এই হচ্ছে রুম, টিভি আছে, মিরর আছে, একটা ইয়ে আছে, টেবিল আছে, একটা আবার একটা ডাইনিং রুম আছে। বাবা আমরা জানি এখানে থাকতে এসেছি। এই যে পর্দার ভিতর কিছু নেই। এই হচ্ছে গিয়ে বাথরুম। আর এই হচ্ছে বাইরের গেট, এই গেট থেকে ঢুকেই এটা। হ্যাঁ পুলে জল ভরছে দেখেছি, কিন্তু বাচ্চাদের পুলটা নোংরা হয়ে আছে। আর এই হচ্ছে রুম। এ বাবু কোথায় গেলি? ও বারবার কেন বারান্দার দিকে চলে যাচ্ছে রে? আর খুলবো না তো। এই হচ্ছে বারান্দা, আর ওই হচ্ছে গিয়ে সুইমিং পুল আছে, ওখানে জল হচ্ছে এখন পুলেতে, বৃষ্টি হচ্ছিল আবার, বেরিয়ে পড়েছে, আসতো তাড়াতাড়ি। তো আমরা এখন সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। চলো, নিচের জলটা তো আমি দেখে এলাম যে অতটাও পরিষ্কার নয়, বা জল ভরছে বলে দেখি কীরকম কী আছে। কাট কাট এইদিকে দেখা, এইদিকে দেখা। আরে এইদিকে নিয়ে আসো, ওকে এখানে নিয়ে আসো। সাদা কাট, সাদা কাট, সাদা কাট, ফটো তুলবো। আমাদের চান টান কমপ্লিট হয়ে গেছে। সুইমিং পুল থেকে চান করে আসবার পরে আবার ঘরে এসে আর একটু ফ্রেশ হলাম। তো এখন একটু বসে আছি, ঘড়িতে বাজছে হচ্ছে 2টো। যেখানে আছি সেখানে রান্না বান্না হচ্ছে আর কি। ওরা বললো যে অনেকক্ষণ রান্না হয়ে গেছে, যে খাবার সার্ভ করে দেবে কিনা। আমরা বললাম একটুখানি দাঁড়াও। সবাই মানে আমরা একটু তাড়াতাড়ি উঠে এসেছিলাম, কারণ কি আমার নিজেরই ঠান্ডা লেগে যাচ্ছিলো, এত হাঁচি হচ্ছিলো। আর বাইরের ওয়েদার ভীষণ খারাপ হয়েছে, দেখো না কীভাবে বৃষ্টি হচ্ছে, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কি বলবো। কী করে আমরা সাইট সিন করতে যাব জানি না। আমাদের কথা হয়েছে কি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে 4টের সময় করে সাইট সিন করতে যাব। এরকম বৃষ্টি পড়লে কী করে যাব জানি না। যাই হোক, এই যে আমার মেয়ে। কী হলো মা, কী হয়েছে মা? ওর খিদে পাচ্ছে, ওর বাবাকে ডাকছে যে তাড়াতাড়ি আসো, মেয়েটার খিদে পাচ্ছে, খাওকে আগে অন্তত খাইয়ে দিই। কী হয়েছে মাম্মা? এটা কি হয়েছে চুলটা? কি করবে, গেম খেলবে? আচ্ছা ঠিক আছে।
এই হোটেলের নিচে রেস্টুরেন্ট ছিল আর আমরা চলে এসেছিলাম নিচে খাওয়া দাওয়া করতে। এখনও পর্যন্ত শুধু ঝুড়ি আলু ভাজাটা এসে পৌঁছেছে। ছিল ভাত, ডাল, পোস্তর তরকারি, একটা সব সবজি দিয়ে একটা তরকারি ছিল, আর মাছ, চাটনি, পাঁপড় এগুলো ছিল আর কি। তো মেয়েকে প্রথমে খাইয়ে তারপরে আমি নিজে খেয়ে নিয়েছিলাম। আমাদের রিসর্টের বাইরেটা ওই রাস্তাটা দেখে মনে হচ্ছে কি যে পাহাড় থেকে যেন রাস্তাটা নামছে, আর ওই গাছগুলো কেমন পাইন গাছ মতো লাগছে। যাই হোক, এই হচ্ছে 3:45 কাছাকাছি বাজে এখন ঘড়িতে। তো একটু পরে আবার বেরোনো হবে, রেডি হতে হবে। মনে হচ্ছে একটু ঘুমালে বেশ ভালো হয়। আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে, আর ওয়েদারটাও ভালো হয়ে গেছিলো, রোদ্দুর উঠে গিয়েছিলো অত বৃষ্টি হওয়ার পরে। প্রথমেই আমরা দেখতে গেছিলাম হচ্ছে রাস মঞ্চ, আর তার সাথে আমরা একটা গাইড নিয়েছিলাম। গাইডটা বেশ ভালোভাবে আমাদের সবাইকে বোঝাচ্ছিলাম, তোমরা একটু শোনো। আর উপরে যে গোল গোল যে দরজাগুলোতে দাঁড়িয়েছে সবাই, এটা হচ্ছে মোগল স্থাপত্য। তাহলে উপরটা গেল মিশরীয় পিরামিড, মাঝের অংশ 4 চালা 2 চালা দোগুলো মোগল, আর তলে যে বেসটা দিয়ে বাঁধা যাতায়াত করছে না, এই বেসটা হচ্ছে মাকড়া পাথর দিয়ে বাঁধা, ইংরাজিতে যেটা হচ্ছে ল্যাটারাইট পাথর। এটি বিষ্ণুপুর রাজা, এখানকার লোকাল রাজা বীর হাম্বির 16th সেঞ্চুরিতে রাসমঞ্চে বানান 16th। আর এই রাসমঞ্চের মধ্যে যে গোল গোল যে ডোরগুলাই ঘুরবেন 108 ডোর আছে পুরোটার মধ্যে, যার প্রথম লাইনটা দেখুন পরপর করে 10টা সাজানো আছে, তারপরে আবার 10টা, তারপরে 5টা, 3টা, 1টা, এইভাবে টোটাল 108টি দরজা সাজানো আছে। সমস্ত রাসমঞ্চেতে আমরা চুনসুরকে এবং টালির দিয়ে তৈরি করছে, এবং একটির সঙ্গে যে খিলান আছে এর মধ্যে রড বা সিমেন্ট ইউজ হয়নি, তখন রড সিমেন্ট আবিষ্কার হয়নি। এইটা যখন তৈরি হয় তখন দিল্লির সম্রাট যখন আকবরের পিরিয়ড চলে, তখন বিষ্ণুপুরের রাসমঞ্চটা আমরা বানানো হয়। এর ইতিহাসটা আমি উপরে যে বলবো, চলো আসুন। আচ্ছা, একটা গ্রুপ ছবি নেবেন কি সবাইকে দাঁড়িয়ে? ওই তো যাদের পুরোনো বাড়িতে তারাই ভালোভাবে জানবেন। এই চুনসুরকিটা হচ্ছে শামুকের ডাস, সিরিজ গাছের আঠা, বিউলি কলাই, চিটে গুড়, পাল্লা খায়, এগুলোকে সমস্ত মিশ্রণ করে পচিয়ে তখনকার দিনে সুতিটাকে বানাতে। এটা কিন্তু তখনকার দিনে সিমেন্টের মতো কাজ, আগে বলতে রড বা সিমেন্ট নেই। এই যে রাসমঞ্চের দাঁড়িয়ে আছেন, এর এখন বর্তমান বয়স হচ্ছে 426 বছর। যে জিনিসটার উপর দাঁড়িয়েছেন এর এখন বর্তমান বয়স 426 বছর। আর যিনি রাসমঞ্চে বানিয়েছেন, এখানে টোটাল যে 62 রাজা ছিল, তার মধ্যে ইনি হচ্ছেন বীর হামির হচ্ছেন 49তম রাজা। এই রাসমঞ্চের আরও দুটো জিনিস দেবেন আমরা, স্যামরাই টেম্পেল, জোর বাংলা টেম্পেল, এই 3টা জিনিসকে না হেরিটেজ ঘোষণা করা হয়েছে। যে কারণে এই 3টা জিনিস লাইট অ্যান্ড সাউন্ডের আগে ব্যবস্থা ছিল, এর মধ্যে 8টা কালার লাইট পড়তো। অন্ধকার 1565 সাল বীর হাম্বিরের পিতা ভারী মল্ল গতবার পর বীর হাম্বির সিংহাসনে বসেন। বীর হাম্বির যখন সিংহাসনে বসেন না, ওনার আমরা দুটো দিক দেখতে পাই, একটা হচ্ছে রাজনৈতিক দিক, একটা ধর্মীয় দিক। উনি প্রথম জীবনে প্রচুর পরিমাণ লুটপাট এবং যুদ্ধ যুদ্ধে লিখতেন। তিনি অশোক যেমন টাইপের ছিলেন সেরকম টাইপের আছেন। একদিন পুরীর থেকে নবদ্বীপ যাওয়ার পথে কিছু ব্রজবাসীরা তাদের মূল্যবান পুঁথি অর্থাৎ বই নিয়ে এই বিষ্ণুপুর প্রতীকে যাচ্ছিল। সেগুলা কি করলো, বর্ণন্য মনে করে লুট করলেন। পরে যখন বাস্তুপত্র করলেন, তিনি তো অবাক হয়ে গেলেন, কি বলেন কি করা হয়েছে। ওনার মধ্যে তখন একটা কৌতূহল এলো, কেন এই পুরীর থেকে নবদ্বীপ এই সমস্ত শত শত মাইল পথ অতিক্রম করে এই সমস্ত বইপত্রগুলো নিয়ে যেতে কি আছে একটা জানাটা কৌতূহল এলো। সেই সময়কালে একজন বিখ্যাত পণ্ডিত শ্রীনিবাস আচার্য পুঁথিগুলো পাঠ করেন। শ্রীনিবাস ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য ছিলেন শ্রীনিবাস আচার্য। একের পর এক যখন বইগুলো পাঠ করে থাকেন না, তখন বীর হাম্বিরের অন্তরের মধ্যে এমন একটা পরিবর্তন চলে আসে, দ্বিতীয় দিন হরিতারা কিছু বোঝেনি। পরবর্তীকালে শ্রীনিবাসকে গুরু বলে মেনে নেন, তিনি নিজে বৈষ্ণব ধর্ম দীক্ষা এবং সমস্ত বিষ্ণুপুরবাসীকে এবং মল্লবাসীকে কৃষ্ণের প্রতি প্রেম বা ভালোবাসা সৃষ্টি করার কি 1600 খ্রিস্টাব্দে রাসমঞ্চ তৈরি করেন। কি জন্য তৈরি করেছেন? এই যে 108টা দুয়ার গোল গোল করে সাজানো আছে, আপনারা পেরিয়ে যাবেন, এই যতগুলো দরজা দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা দরজার মাঝে মাঝে একজোড়া করে রাধা কৃষ্ণের মূর্তি বসিয়ে 5 দিন ব্যাপী ব্যাপকভাবে এখানে রাস উৎসব পালন করতো। যতগুলো গেট আছে একজোড়া করে রাধা কৃষ্ণের মূর্তি বসানো হতো। এখানে 108টা খোল বাজানো হতো, 108টা ছেলে মেয়ে নৃত্য করতো, 108 জন পূজারী একসাথে আরতি করতো, যেহেতু কৃষ্ণের 108 নাম সবকিছু 108 দিয়ে করাতো। আর এই সমস্ত মূর্তিগুলো কোথা থেকে না তো না বিষ্ণুপুর তথা মল্ল রাজ্যতে যতদূর এরিয়া ছিল, রাঢ় অঞ্চল, মালভূম, সিংভূম, যত ভূম না, এই ছিল মল্ল রাজাদের এলাকা। এই তারপরে তীরের মতো আছে প্রত্যেকটা গেটের, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে খিলানের মেন চাবি, আর ওইদিকে যাবেন না, করে যাবেন। এইটাই হচ্ছে খিলানের মেন চাবি। এইটার উপরে কিন্তু পুরো আঁশটা কিন্তু ডিপেন্ড হয়ে যাচ্ছে, না পুরো আঁশটা কিন্তু আলগা যাবে। আর এখানে একটা কেবল টেরা করে গেছে, প্রত্যেকটা কিন্তু দুটো করে লোটাস দেখুন, পদ্ম ফুল। এরপরে যে সমস্ত মন্দিরগুলো আমরা যাবো, রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, অসাধারণ কাজ আছে, সেই সমস্ত মন্দিরগুলো আমরা এক এক করে যাবো। আর
করে দিবি हाँ आप सभी हैं টাকা দিতে तो टीचर है আচ্ছা বাবা এসো এসো হ্যাঁ पूरा रिकॉर्ड कर लिया पूरा रिकॉर्ड कर आका है लेकिन बॉडी जैसा आका है ना আচ্ছা এদিকটা দাও। वुमेन्स का बॉडी এখানটা দেখুন কৃষ্ণের নানা রকম ভঙ্গিমায় দেখানো হয়েছে। এই যে 3টে লাইন দেওয়া আছে না, কৃষ্ণের নানা রকম ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। কোথাও দেখুন রাধা কেনে দাঁড়িয়ে আছে, কোথাও নৃত্য করছে, কোথাও বাঁশর বাজছে। কৃষ্ণের নানা রকম ভঙ্গিমায় 3টে লাইনের মধ্যে প্রকাশ করা আছে। এই কাজগুলো দেখার লাগে না বিদেশ থেকে প্রচুর ফরেনাররা ছুটে আসে। ওনাদিকে পার হেড 300 টাকা করে টিকিট দিতে। আমাদের যেমন ভারতীয়দের টিকিট যেমন 25 টাকা করে লাগলো না, বিদেশে ফরেনাররা এই সমস্ত মন্দিরগুলো প্রবেশ করলে 300 টাকা করে টিকিট দিয়ে ওনাদের প্রবেশ করতে হয়। আর এখানে যে 3টে যে ডোর আছে, মহাভারতের মধ্যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে কুরুক্ষেত্রের মাঠে যে 18 দিন ধরে সংঘর্ষ ছিল, এই যুদ্ধের দৃশ্যগুলো এই 3টে আর্ট এবং স্তম্ভগুলোর মধ্যে দেখানো হয়েছে। দেখুন কোথাও দেখুন তরবারি নিয়ে যুদ্ধ হচ্ছে, কোথাও গদা নিয়ে যুদ্ধ হচ্ছে, কোথাও ধনুবান নিয়ে যুদ্ধ হচ্ছে। বিভিন্ন যুদ্ধের দৃশ্যগুলো 3টে আর্ট এবং স্তম্ভগুলো দেওয়া আছে। ভিতরে যেমন একটা দরজা আকৃতি করা, যেটা দরজা নয়, দরজা তো ওই ডিজাইনটাই করা। কৃষ্ণের নানা রকম ভঙ্গিমা তুলে ধরা আছে, কোথাও রাধা কিনে রয়েছে, কোথাও নৃত্য করছে। তবে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো তো, একটা মাটির কাজ। এই যে 400 বছর ধরে কত রোদ শিলা বৃষ্টি আঘাত করে যে দাঁড়িয়ে আছে না, এটাই হচ্ছে মেন আশ্চর্যের বিষয়। 400 বছর ধরে একইভাবে দাঁড়িয়ে আছে। কারু গদা এলাকায় জয়েন করে সমস্ত ফিগারটাকে বানাচ্ছে। তখন কিভাবে করাতো, তখন মোল কাঠের ডাইস বানানো হতো, দিয়ে কাঁচা মাটির উপরে করিয়ে পড়ানো হতো, পড়ার পর প্লেট বাই প্লেট সেটিং করা আছে। তবে আশ্চর্যের বিষয় কেন তো, একটা মাটির কাজ যে এই যে এত ফিনিশিং আছে, এরকম কাজ কোনো মন্দিরে দেখতে পাবো এখন এই পজিশনে আছে, তখন কি পজিশন ছিল? তাহলে ছিল কি চিন্তা করুন, 400 বছর আগে কি তখন ছিল। এখনো যেহেতু এইরকম আছে। এই আউলের সাথে একটা ছবি তোলো আমার, কি ভালো দেখতে লাগছে। এখানে টেরাকোটার জিনিসগুলো, এখানে টেরাকোটার জিনিসগুলো এত সুন্দর। এই যে হাতির মূর্তি, সব যেখানেই যাচ্ছে সেখানেই এরকম সব কিছুর দোকান আছে, সব টেরাকোটার জিনিসই বিক্রি হচ্ছে। তো সুন্দর সুন্দর টেরাকোটার মূর্তিগুলো, কি ভালো লাগছে দেখতে। ওই দুর্গা ঠাকুরের মূর্তিটা 12,000 টাকা দাম বলছে। কি করছিস? আর ভাল লাগছে না? চলে আয়, বসে থাকিস না, চলে আয়। পটি করতে বসেছিস? পটি করতে বসেছিস? পাঁচটা যে বাঁধ আছে না, লাল বাঁধ, পকা বাঁধ, কালিন্দী বাঁধ। সাইট সিন কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম হচ্ছে পোড়ামাটির হাটে। মানে সোনাঝুরি হাট যেরকম হয় সেখানে এখানেও এরকম হাট হয়, তবে সোনাঝুরি হাটের মতো অত বড় হাট বসে না। এখানেও ধরো ব্যাগ, তারপরে শাড়ি, ব্লাউজ, আর বিশেষ করে পোড়ামাটির জিনিস এগুলো বেশি বিক্রি হচ্ছিলো। তো ওখান থেকে কেনাকাটা করে আসবার পরে আমরা হোটেলে চলে এসেছিলাম। আর হোটেলে আজকে আমাদের এখানে একজনের কেক কাটিং হবে, তার বার্থডে আছে, সেখানে কেক আনাও হয়ে গেছে। Happy birthday to you. Happy birthday to you. এই ভিড়ে যাচ্ছে খুদে রে ওটা নিবে না। তো কেক কাটিং কমপ্লিট করার পরে আমরা সবাই ডিনার সেরে নিয়েছিলাম। আর আজকে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম সবাই, মানে এত দূর জার্নি করে আসবার পরে। তো চলো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।